আমার মাথায় বই দিয়ে একটা জোরে বাড়ি দেওয়ায় আমি হুড়মুড় করে ঘুম থেকে উঠলাম। চোখের ঘুম দাঁড়াতে দাঁড়াতে দেখি লিপি আমার সামনে এক হাতে বই আর এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো সুন্দরই লাগছে, তবে ওর ভেতরে একটা রণচণ্ডীও আছে। কি রে, লাইব্রেরি কি ঘুমানোর জায়গা নাকি? না, আসলে। থাক, আর সাফাই গাইতে হবে না। এবার চল। কিন্তু কোথায়? কোথায় মানে? একটু পর লাইব্রেরি বন্ধ হয়ে যাবে, নাকি তুই এখানেই ঘুমাবি? ও আচ্ছা, চল। লাইব্রেরি থেকে দুইটা বই নিয়ে বের হলাম, লিপির পাশে হাঁটছি। লিপিকে নির্দ্বিধায় আমার সবচেয়ে ভালো বন্ধু বলা যেতেই পারে। আমরা 4 বছর ধরে একসাথে আছি। এই ভার্সিটির প্রথম দিনই ওর সাথে দেখা, আর অল্প অল্প কথা থেকে একটা বন্ধুত্ব ভাব চলে আসে। কিন্তু এখন কেন জানি মনে হয় ও আমার বন্ধু থেকেও একটু বেশি কিছু, কারণ ও আমার যথেষ্ট খেয়াল রাখে, যা সচরাচর কেউ রাখে না। রাজ, চল না, ফুচকা খাই। এই দুপুরবেলা ফুচকা কেউ খায়? এখন ভাত খাওয়ার সময়, চল বাসায় ফিরে ভাত খেয়ে নিস। তুই তো কিপটা, তাই খাওয়াবি না। চল, আমি টাকা দিব। ও তাহলে চল, ফুচকা অনেক টেস্টি খাবার। শয়তান একটা। লিপি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আসলে ওর সব পাগলামিগুলোই ভালো লাগে। একবার মনে হয় ও আমার খুব কাছে, আবার মনে হয় কোথায় একটু খালি জায়গা রয়েছে। লিপি 2 প্লেট ফুচকা নিল, কিন্তু আমার প্লেট থেকে আমি মাত্র 2টা ফুচকা খেলাম। বাকি তো এই রাক্ষসিনীর পেটেই গেল। আমি শুধু লিপির দিকে তাকিয়ে আছি, আর লিপি আস্তে করে একটা চোখ মেরে বিল দিতে চলে গেল। দুজনেই পাশাপাশি হাঁটছি, কিন্তু লিপি হাঁটছে নাকি লাফাচ্ছে বুঝতেছি না। কিরে, এভাবে হাঁটতেছিস কেন? মনে বুঝি রং লেগেছে? আজকের ফুচকাটা হেপ্পি ছিল না রে? আমি খেলাম কই? যাক, তোরও ভালো লাগছে, জানতাম তোর ভালো লাগবে। আমি কিছু বললাম না, শুধু লিপির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। লিপিকে কিছু বললে ও উল্টা দোষ আমার উপরেই চাপাবে, তাই যতটা পারি চুপ থাকাই শ্রেয়। রাত তখন 9টা বাজে। আমি খাওয়া দাওয়া শেষ করে মাত্র পড়তে বসেছি, তখনই মহারানীর ফোন। আজ জানি কি বলে। হুম, লিপি বল। দোস্ত, আমার বাসায় আয়, বারবিকিউ পার্টি হবে। হুট করে পার্টি প্ল্যান? আরে, আমার ছোট ভাই আর তার দুজন বন্ধু নিয়ে পার্টি করব, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। পরে আমার ছোট ভাই এসে আমাকে ধরলো। আমি বললাম ঠিক আছে, আমি বাবাকে রাজি করাবো, তবে আমাকেও পার্টিতে নিতে হবে। তো তুই যা, তোর পার্টি, আমাকে টানছিস কেন? কুত্তা, আমি ওই পার্টিতে 200 টাকা দিছি, একা একা কি 200 টাকার মাংস খেতে পারবো? তাই তুই আয়, একসাথে খাবো। কিন্তু এত রাতে আঙ্কেল আবার রাগ। আরে পাগল, বাবা তো কিছু হলেই বলে। রাজকে দেখে কিছু শেখো। আচ্ছা, আসতেছি। আর দেরি না করে বাসায় বাবাকে বলে লিপির বাড়ির উদ্দেশ্যে বের হলাম। লিপির বাসায় ঢুকেই আঙ্কেল আন্টিকে সালাম দিতেই ওনারা বললো সবাই ছাদে। আরেকটা কথা বলে দিই, লিপিদের বাসাটা 3 তলা, কিন্তু 3 তলার ছাদে কোনো রেলিং নেই। আমি ছাদে উঠতেই লিপির ভাই একটা হাসি দিয়ে বলল, আপু ওইদিকে। আমি তাকিয়ে দেখি লিপি ছাদের বাইরে পা ঝুলিয়ে বসে বসে বাতাস খাচ্ছে। আমাকে দেখে বসতে বলল। কিরে, তোর ভয় করছে না? আরে কিসের ভয়, বস তো এখানে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে এত রাতে ছাদের এমন জায়গায় বসতে। আমি পারবো না, তুই বসে থাক। লিপি উঠে এসে আমার হাতটা ধরে বসালো। এক হাত লিপি ধরে আছে, আর এক হাত আমি রড ধরে আছি। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর লিপির ছোট ভাই আমাদের ডাকলো। হাঁপ ছেড়ে বাঁচলাম। ওদের সাথে আমরাও পার্টিতে যোগ দিলাম। কিন্তু লিপি আমায় ডাকলো মাংস খাওয়ার জন্য, কিন্তু আমি 3 পিস খেতেও পারিনি। কিন্তু ওর মনে হয় 10 পিস খাওয়া শেষ। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। খাওয়া দাওয়া শেষ করে 2টা স্প্রাইটের বোতল নিয়ে আমার হাত ধরে আবার ছাদে সেই জায়গায় এনে বসালো। লিপি বসে বসে পা ঝুলাচ্ছে আর স্প্রাইট খাচ্ছে। এখানে বসে এত নর্মাল মানুষ কিভাবে থাকে? এভাবে আমাদের সম্পর্কটা ভালোই কাটতেছিল। কোনোদিন গার্লফ্রেন্ডের অভাব আমি অনুভব করিনি, কারণ লিপি আমার যতটা কেয়ার করে এতটা কেয়ার হয়তো কোনো গার্লফ্রেন্ডও করে না। তাই আমি ওরেই মনে মনে আমার গার্লফ্রেন্ড ভাবি। সামনে আমাদের বিদায় অনুষ্ঠান হবে, তারপর ফাইনাল পরীক্ষা। তো একদিন আমি ভার্সিটির পুকুর পাড়ে বসে লিপির অপেক্ষা করছি। হঠাৎ সে সাথে করে একজন ছেলেকে নিয়ে আসলো। আমি কিছুটা কষ্ট পেলে ওর কাজিন ভেবে ওই ছেলের সাথে হাত মিলালাম। রাজ, এ আমার খুব কাছের একজন, ওর নাম আকাশ। ও আচ্ছা, কিন্তু ওর কথা আগে তো বলিসনি। আসলে আমি ভাবছি আগে আকাশের সাথে সম্পর্ক গভীর হোক, তারপর তোকে বলবো। তুই ছাড়া আমার এমন তো আর কেউ নেই। হুম। আচ্ছা রাজ, তুই থাক, আমি আকাশকে আমাদের ভার্সিটিটা ঘুরে দেখাই। ঠিক আছে। আর শোন, আমাকে একা রেখে বাসায় চলে যাবি না, আবার একসাথে বাসায় যাব। আচ্ছা। লিপি আকাশের হাত ধরে চলে গেল। আমি যেন কথা বলতেও পারছি না, সবকিছু যেন চোখের সামনে ভেঙে যাচ্ছে। ভেতরটা হাহাকার করছে, মনে হচ্ছে
চোখে জলের বাঁধ ভেঙে এখনই বেরিয়ে আসবে। না, এখানে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি মোবাইলটা বন্ধ করে দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতে মোবাইলটা অন করে লিপিকে ফোন দিলাম, কিন্তু সে ব্যস্ত। পড়তেও এখন মন বসছে না। আমার অনেক আগেই বলে দেওয়া দরকার ছিল, লিপি তুই শুধু আমার। কিন্তু আমার ভাগ্যটাই হয়তো খারাপ। ঠিক 1 ঘন্টা অপেক্ষা করে আবার লিপিকে ফোন দিলাম, কিন্তু সেই ব্যস্ত। রাগে মেজাজটা এত গরম ছিল যে দেয়ালের মাঝেই অনেকগুলো ঘুষি মেরেছিলাম। নিজের জিদ যেন বেড়েই চলেছে। এভাবে আরেকটা ছেলের জন্য লিপির দূরে যাওয়া যেন সহ্যই হচ্ছে না। প্রায় 1 সপ্তাহ ঘর বন্দি ছিলাম। এই 1 সপ্তাহের মাঝে লিপি শুধু 2বার ফোন করেছিল, আমি ফোন ধরিনি। আজ 1 সপ্তাহ পর কলেজে আসলাম। কলেজে ঢুকতেই তমাল তলায় লিপি আর ওর আকাশ বসে গল্প করছে। ওরা যেন আমাকে না দেখে, তাই আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে ক্লাসে গেলাম। টানা 5 ঘন্টা ক্লাস চললো, কিন্তু লিপি একটা ক্লাসও করলো না। ক্লাস থেকে বের হওয়ার পর কেমন যেন লাগছে, কি করব ভেবে পাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিলাম আমিও প্রেম করব, অন্তত লিপিকে ভুলে থাকতে চাই। আমি বেলকনিতে দাঁড়িয়ে তিথির অপেক্ষা করতে লাগলাম, কারণ একটা সময় তিথি আমায় অনেক পছন্দ করতো। একটু পরে তিথি তার বান্ধবীদের সাথে আসছিল। তিথি, তোমার সাথে একটু কথা ছিল। তিথি তার বান্ধবীদের বিদায় দিয়ে সামনে এসে দাঁড়ালো। আজ সূর্য কি অন্যদিকে উঠলো নাকি? মানে? যে রাজ লিপি বাদে আর কারোর সাথে মিশে না, সে আজ আমাকে ডাক দিল। আসলে সরি, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি কি আমায় ভালোবাসবে? কিন্তু কোনো কিন্তু নেই, আমি তোমায় ভালোবাসি। এবার বলো তুমি ভালোবাসো কিনা। ঠিক আছে। লিপির সাথে যোগাযোগ একদম নাই বললেই চলে। আজ 2 মাস হলো, কিন্তু গতকাল রাতে লিপি আমায় কম করে হলেও 10টা ফোন দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি, বরং ফোনটাই বন্ধ করে রেখে দিয়েছি। আজ আমাদের বিদায় অনুষ্ঠান। আমি আর তিথি দুজনই নীল রঙের ড্রেস পরে এসেছি। দুজনেই আম গাছতলায় দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলছিলাম। হঠাৎ লিপিকে আসতে দেখলাম। মেয়েটাকে আজ অনেকদিন পর দেখলাম। একদম শুকিয়ে গেছে আর চোখের নিচেও কালো হয়ে গেছে। লিপি সোজা আমাদের দিকে আসতে লাগলো। আজ বিদায় অনুষ্ঠান, কিন্তু কোনো সাজ নেই, বরং এলোমেলো হয়ে গেছে মেয়েটা। আমার সামনে এসে শরীরে সব শক্তি দিয়ে একটা চড় বসিয়ে দিল আমার গালে। আমি গালে হাত ভোলাতে লাগলাম, আর লিপি এদিকে কেঁদেই চলেছে। তিথি আমাদের একা রেখে চলে গেল। আমি 2 দিন অন্য ছেলের সাথে ঘুরলাম বলে তুই অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি শুরু করে দিলি। আরে আমি কি করলাম? যা করলি তুই তো সব করলি। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। আকাশ ছেলেটা ভালো না, তুই তো সব জানতি, কিন্তু আমাকে কেন বলিসনি? আমি তোকে জানাতে চেয়েছি, কিন্তু তুই আমার ফোনই ধরিসনি। তাই বলে তুই তো আমার বাসায় যেতে পারতি। ইস, আমার তো দায় পড়েছে। তুই অন্য ছেলে নিয়ে ঘুরবি আর আমি যাব ঠিক করতে। তুই যাবি আমার কাছে, 100 বার যাবি। কেন যাব? কারণ আমি তোরে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমি তিথিকে ভালোবাসি। প্লিজ। মেয়েটা কেঁদেই চলেছে। লিপি চোখে মনে হয় কাজল দিয়েছে। চোখের জলের সাথে কাজলগুলো বেয়ে বেয়ে পড়ছে। ওর কান্না যেন বেড়েই চলেছে। আরে পাগলি, কি করছিস? আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে মাফ করে দে। ধ্যাত পাগলি, আমিও তোকে অনেক ভালোবাসি। লিপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখলো না, বরং জাপটে ধরলো। আরে আরে, এটা কি হচ্ছে? জানি না। লিপি আমাকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল। সবই ঠিক আছে, কিন্তু তিথি? আমি একটা হাসি দিয়ে লিপিকে বললাম, তিথি ব্যাপারটা শুনবি? ওই দিন তোকে আর আকাশকে তমালতলা বসে গল্প করতে দেখে আমার রাগ হয়, আর আমি তিথিকে প্রপোজ করি, কিন্তু তিথি। ঠিক আছে। কি ঠিক আছে তিথি? রাজ, তুমি যতই বলো, তোমার চোখই বলে দিচ্ছে তুমি লিপিকে কতটা ভালোবাসো। আমিও আকাশ আর লিপির ব্যাপারটা জানি। আকাশ ভালো ছেলে না, এটা যদি লিপিকে বলো তাহলেও বিশ্বাস করবে না। কিন্তু রাজ, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার মনে সবসময় লিপিই থাকবে। তাই আমি তোমার মনে আসতে পারবো না। তবে হ্যাঁ, আমি সবসময় তোমার ভালো বন্ধু হয়ে থাকবো। তবে দেখে নিও, লিপি আর তুমি এক হবেই। তিথির কথাগুলো শুনে লিপি আমার বুকে মারতে লাগলো। আগে বলিসনি কেন এইসব? তোর আর তিথির কথা ভেবে আমি কত কান্না করেছি জানিস? ভালো হয়েছে, কান্না করাটা তোর দরকার, নয়তো বুঝবো কেমন করে তুইও আমায় ভালোবাসিস। তবে একটা কথা, এখনো কি তুই তুই করে ডাকবি, নাকি ওগো শুনছো এভাবে ডাকবি? কুত্তা, লাঠি খাবি কিন্তু। এই মেয়ে কখনো ভালো হবে না, পুরো জীবন আমাকে জ্বালিয়ে যাবে। তবে তিথিকে ধন্যবাদ, যার জন্য লিপিকে ফিরে পেলাম। অনেক ভালোবাসি পাগলিটাকে।